জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে আজকের গল্প শ্মশান যাত্রীর গল্প। রচনা আশিস চক্রবর্তী। জ্যাম হাব স্টুডিও ও প্রাঙ্গণ সাহিত্য পত্রিকার উদ্যোগে অডিও স্টোরি কন্টেস্ট থেকে নির্বাচিত হয়েছে এই গল্পটি। শুনছেন আশিস চক্রবর্তীর লেখা শ্মশান যাত্রীর গল্প। নির্দেশনা ইন্দ্র। সূত্রধর আমি কৃষ্ণেন্দু। অন্যান্য চরিত্রে ইন্দ্র, রাজু, কৃষ্ণ। ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডিজাইনিং আমি কৃষ্ণেন্দু। শুনছেন শ্মশান যাত্রীর গল্প। সারা রাত দিব্যেন্দুদের জাগিয়ে রেখে পরদিন ভর দুপুরবেলা বুড়ো সদাশিব পৃথিবীর সমস্ত বন্ধন মুক্ত করে চলে গেলেন। বিকেলবেলা দিব্যেন্দু আমার ঘরে এসে আমাকে প্রায় টেনে হিঁচড়ে তুলে বলল, নে নে, ওঠ ওঠ ওঠ, রেডি হও। আরে তাড়াতাড়ি কর, এক্ষুনি বেরোতে হবে। এই বেলায় কোথায়? শ্মশান। শ্মশান? ভাত ঘুমের বিছানা ছেড়ে কার শ্মশানে যাওয়ার কথা শুনতে ভালো লাগে? উপায় নেই, ছেলেবেলার বন্ধু, তার আত্মীয় মরেছে, কাটিয়ে যাওয়ার সাধ্যি নেই। চোখে মুখে জল ছিটিয়ে রেডি হব, অমনি মেঘ ভেঙে বৃষ্টি নামল। উফ, কি বিশ্রী দিন রে বাবা। তা যা বলেছিস। তড়িঘড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে শ্মশানে পৌঁছে মেজাজ গেল বিগড়ে। লম্বা লাইন, লোকে লোকে শ্মশান একরকম গমগম করছে। আশেপাশের দু চারটে গ্রামের সব মৃতদেহ রাত থেকে এসে এখানে জুটেছে। বিরক্তিটা আরও বাড়ল যখন শুনলাম আমাদের সময় আসতে রাত কাবার হবে। সারাটা দিন এই পরিবেশে থাকা বেজায় অস্বস্তিকর। কতক্ষণ যে বাসি মোড়া আগলে থাকতে হবে ভগবানই জানেন। বৃষ্টিতে পুরো ভিজে গেছি আমরা। অনেকটা দূরে একটা গাছের তলায় বসে আমি আর দিব্যেন্দু মোড়ার খাটিয়া ছুঁয়ে বসে আছি। শ্মশানের মন্দির, টিনের চালায়, দূরের চা দোকানে ঠাসাঠাসি ভিড়। দেরিতে আসায় কোথাও মাথা গোজবার স্থান নেই। সহযাত্রীরা কে কোথায় ঢুকলো, কি বাড়ি ফিরল, কোনো হদিশ নেই। স্রেফ আমি আর দিব্যেন্দু গামছা মাথায় চাপিয়ে গাছের তলায় সমানে ভিজছি। বেয়াড়া বৃষ্টি, মাঝে মাঝে বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে। দিব্যেন্দু এর ফাঁকে একবার হাই তুলে বলল, বুড়োটা মরার আর দিন পেল না। এরকম বলতে আছে নাকি? নদীর একপাশে ঝোপঝাড় আর বড় উঁচু গাছে ঘেরা শ্মশান চত্বর। ঝপ করে কখন অন্ধকার নামলো টেরই পাইনি। চুল্লির কাঠ পুড়ছে পটপট শব্দ করে। মোড়ার শরীরে টান ধরে উঠে আসলে অমনি পড়ছে বাঁশের বাড়ি। দূর থেকে আবছা বোঝা যাচ্ছে। পরক্ষণেই নিভন্ত আলোয় দেখলাম আমাদের দিকেই এগিয়ে আসছে একজন। অল্প আলোয় কিছুই স্পষ্ট বোঝা যায় না। এসেই তিনি ভিজে মাটিতে বসে পড়লেন। তারপর পকেট থেকে কি একটা বার করে হাতের তালুতে বার কতক চাপড় মেরে আড়াল করে মুখের ভেতর চালান করে দিলেন। বুঝলাম খৈনি। এরপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, কি ভয়ানক দুর্যোগ বলুন তো। গলার স্বরে বিশেষ কোনো বৈশিষ্ট্য না থাকলেও বয়স আন্দাজ করা যায় 60 দিব্যেন্দু এক অক্ষরে উত্তর দিল, হুম। অন্ধকার আরও চেপে বসল।
এতগুলো মানুষ এতক্ষণ যে দেখেছিলাম চাপা কালো অন্ধকারে কোথায় যেন বিলীন হয়ে গেল। ইলেকট্রিকের বাতিও নেই, দূরে কেবল চুল্লির দগদগে আগুন। আশপাশটা ছোট হয়ে গিয়ে যেন পিঠের কাছে শেষ হয়ে গেছে। মাথা ঘোরালেই কালো দেওয়াল, ঝিরঝির শব্দে বৃষ্টি ঝরছে। আমরা চুপ করেই বসে রয়েছি। হঠাৎ আগন্তুক বললেন, কোথা থেকে আসা হচ্ছে? এরপর দু একটা কথাবার্তা বলে যা জানা গেল, ভদ্রলোক শ্মশান যাত্রী, বৃষ্টির তাড়া খেয়ে কোথাও আশ্রয় না পেয়ে এখানে মাথা গুজেছেন। সঙ্গী সাথী মরা দেহ ফেলে কে কোথায় গেছেন তিনি জানেন না। অন্য কোথাও আশ্রয় না পেয়ে এই গাছ লক্ষ্য করে এগিয়ে এসেছেন। অত্যন্ত গল্পখোর মানুষ বলেই মনে হচ্ছে। আসার পর থেকেই এটা সেটা বলেই চলেছেন। আমাদের মতো শুধু শুধু বসে থাকা তার পোষায় না। অন্ধকারে চুপটি মেরে বসে আছেন কিভাবে? এই বিশ্রী দিনে এরকম একটা জায়গায় কি আর বলার থাকে বলুন? কখন বাড়ি ফিরবো ওটাই ভাবছি। ভেবে কি আর করবেন? এসব জায়গায় কেউ তো আর বেড়াতে আসে না, পরিস্থিতি নিয়ে আসে। এসেই যখন পড়েছেন, কাজ সমাপ্ত হওয়ার আগে তো ফিরতে পারবেন না। তার উপর এই বৃষ্টি, কোথাও যে খানিক হাওয়া খেয়ে আসবেন সেই উপায়ও নেই। তাই মিছে মন খারাপ করে বসে কি করবেন? আসুন না, দুদণ্ড গল্প করা যাক। সময়ও কাটবে, মনটাও চাঙ্গা হবে। বাঙালি জাতি গল্প না হলে চলে? ভদ্রলোকের কথাগুলো দিব্যেন্দুর বেশ পছন্দ হলো। অল্প নড়ে চড়ে শক্তভাবে বসে বলল, আপনারা কোত্থেকে আসছেন? এই তো কাছেই, ফেরিঘাটের ওখান থেকে। বলছিলাম, এরকম আলাপ পর্ব তো চলতেই থাকবে, তার চেয়ে জীবনের অভিজ্ঞতাগুলো আদান প্রদান করলে ভালো হতো না? তাতে করে একটা শিক্ষণীয় বিষয়ও হতো, আবার উপরি একটা লম্বা বাস্তব গল্পও পেতাম। প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু এরকম একটা গা ছমছমে পরিবেশ, আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, বুঝলেন? কথাটা শোনার পর লোকটার উৎসাহ বেশ বেড়ে গেল। আগ্রহের সঙ্গে বললেন, কি রকম গল্প শুনি? ঘুটঘুটে অন্ধকারে নিজের শরীর পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায় না, কেবলমাত্র গলার স্বরে একে অপরের সঠিক অবস্থান অনুমান করে বসে রয়েছি। দিব্যেন্দু খানিক গলা ঝেড়ে বলতে শুরু করলো, তা বেশ মনে আছে। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, হোস্টেলে থাকি। হোস্টেলের বেয়ারা হরি রান্নাঘরের চালার বাঁশে গলায় দড়ি দিয়ে মারা গেল। এই খবরে হোস্টেল থমথমে হয়ে পড়ল। রান্নাঘরের দিকে রাত্রেবেলা যাওয়া তো দূরে থাক, কেউ কেউ রাতের খাওয়ার পর্যন্ত খেতে যেত না। এমনটাও রটল, হরি নাকি মৃত্যুর পরে রান্নার ঘরে মেঝেতে বসে বসে খেতে দেখেছে কেউ কেউ। সে এক ভয়াল অভিজ্ঞতা। ভয় যেন রাত নামলেই হোস্টেলে এসে গেড়ে বসত। কয়েকদিন পর অনেকেই হোস্টেল ছেড়ে মেস বাড়িতে উঠল গিয়ে। বিরাট হোস্টেল। পড়ে থাকলাম আমি, নদিয়ার বিমল আর নর্থ বেঙ্গলের একটি ছেলে অনিমেষ। সন্ধে নামলেই ফাঁকা হোস্টেল যেন আমাদের গিলে খেতে আসতো। ঠুকঠাক শব্দ আর এটা ওটা আচমকা পড়ে যাওয়া হামেশাই ঘুমের মধ্যে আমরা শুনতাম, কিন্তু চোখ খুলে কিচ্ছু দেখিনি। অনিমেষ দিব্যি অন্ধকারে চলাফেরা করত। ভয় পেতে ওকে তেমন একটা দেখিনি। আমরা তো ভয়ে এক প্রকার সিটিয়ে গিয়েছিলাম। এসবের আতঙ্কের মাঝে পরীক্ষা চলে এলো। রাত জেগে পড়ার সাহস ছিল না। সন্ধে নামলেই খাবার দাবার ঘরে তুলে আমরা দৌড় এঁটে পড়ে থাকতাম। এর ফলে ভূগোলের তৃতীয় পত্রটা অস্বাভাবিকভাবে খারাপ দিয়ে ফেলেছিলাম।
নির্ঘাত ফেল করব এবার 3 জনে, একটা বছর নষ্ট হবে, এই ভেবে উপায় খুঁজতে থাকলাম। উঠতি বয়সে ঝুঁকিপূর্ণ কাজে উৎসাহ খুব থাকে। ফোন দিয়ে আঁটলাম, অমিয় স্যারের যদি লকারের চাবিটা চুরি করতে পারি তাহলে খাতা হাতিয়ে কারসাজি করব। কিন্তু থামতে হলো, কারণ লকারের চাবিটা কোথায় রাখেন সেটা কারোর জানা নেই। জানতো 2 জন, একজন অমিয় স্যার নিজে, আর একজন বেয়ারা হরি। সেই একমাত্র অমিয় স্যারের 5 ফরমাস খাটত। একদিন সন্ধেবেলা অনিমেষ বুদ্ধিটা দিল। ভদ্রলোক অতি উৎসাহে জিজ্ঞাসা করল, কি কি কি? হ্যাঁ, কি সেই বুদ্ধি? প্ল্যানচেট। বাহ বাহ বাহ, অতি মোক্ষম পথ। তারপর তারপর করলেও সব? প্রথমটায় আমি কিছুতেই রাজি হইনি। ভয় যে একদম পাইনি সেটা অস্বীকার করব না। তার চেয়েও বেশি ভাবনা ছিল সঠিক পদ্ধতির বিষয়ে। অনিমেষ বলল সে সব জানে, স্কুল জীবনে পাড়ার ছোকরাদের সাথে এই ভয়ানক খেলা সে আগেও খেলেছে। বিমল চাপে পড়ে রাজি হলো। প্ল্যান মাফিক হরি যে বার যে সময়টায় মারা গিয়েছিল ওই টাইমটা ঠিক হলো। শনিবার রাত 11টা। সেদিন হোস্টেলের রান্নাপাতি সব চুকিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে 10টার মধ্যে সব সাফ হয়ে গেল। এরপর আমরা 3 জন একসাথে রান্নাঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। ইলেকট্রিকের আলো নিভিয়ে অনিমেষের সঙ্গে আনা ব্যাগের ভেতর থেকে একের পর এক বস্তু বার করে মেঝেতে জড়ো করলাম। প্রথমেই অনিমেষ জ্বালল একটা মোমবাতি, যেটি ছিল একটি পেতলের স্ট্যান্ডে বসানো। তার চারিদিকে চক দিয়ে বৃত্ত আঁকল। তারপর আষ্টে গন্ধযুক্ত বাসি মাছের টুকরো এদিক ওদিক ছড়িয়ে দিল। এই গন্ধই নাকি আত্মাকে আকৃষ্ট করবে। তারপর মেঝেতে এ থেকে জেড পর্যন্ত লিখে তার পাশে ইয়েস আর নো বড় করে লিখে দিল। আমি আর বিমল তখন দর্শক। সমস্ত কাজ শেষ হলে আমাদের দিকে চেয়ে অনিমেষ বলল, এবার সকলে হাতের একটি করে আঙুল এই বৃত্তের মধ্যে রাখবো। তারপর যে বাঁশে হরি বেয়ারা গলায় দড়ি দিয়ে ঝুলেছে সেই দিকে তাকিয়ে এক মনে হরির কথা ভাববো। আমরা প্রত্যেকেই এই পদ্ধতিতেই হরির আত্মা প্রকট হবে। অনিমেষের কথা মতো আমরা মোমবাতির আলোতে বাঁশের দিকে চেয়ে হরি বেয়ারার কথা চিন্তা করতে লাগলাম। হরি যে বেটে খাটো কিন্তু শক্ত সমর্থ মানুষ ছিল। সদা হাসি খুশি মুখ, চুল ছোট করে ছাটা, রং কালো, দুপাটি বিস্তৃত সফেদ ঝকঝকে দাঁত। ছুটে ছুটে চলত, গায়ে পরত ঢলঢলে ফতুয়া আর হাঁটু অবধি ঝোলা হাফ প্যান্ট। আমাদের ঘর ঝাড় দিত, দরকারি জিনিস এনে দিত, দাদাবাবু বলে ডাকত। কতক্ষণ এসব ভাবছি জানি না। হঠাৎ মোমবাতির শিখাটা খানিকটা নড়ে উঠল। তারপর প্রায় নিভু নিভু হয়ে আবার আলো প্রসারিত করে জ্বলে উঠল। দরজা জানালা সব বন্ধ। কোনো প্রকার হাওয়া ঘরে চলাফেরা করছে না যে তার ঝাপটায় আলোটার এই হাল হবে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। নিজের হার্টবিট নিজেই খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। দরজার তলা দিয়ে একটা ঠান্ডা বাতাসের স্রোত পায়ের ওপর স্পর্শ করে চলে গেল। এমন সময় অনিমেষ বলে উঠল, হরি বেয়ারা, তুমি এসেছো? ফাঁকা খুপড়ি ঘরে কোনো সাড়া শব্দ নেই। হরি বেয়ারা, যদি তুমি এসে থাকো তাহলে জানান দাও।
কথা শেষ হবার সঙ্গে সঙ্গে পিতলের স্ট্যান্ড সমেত চলন্ত মোমবাতিটা মেঝেতে ঘষতে ঘষতে ইয়েস লেখার কাছে গিয়ে থামল। আমার আর বিমলের আঙুল বৃত্তের মধ্যে কাঁপছে। একে অপরের মুখ দেখতে দেখতে ঢোক গিলছি, কারণ গলা শুকিয়ে এসেছে। কপাল থেকে ঘাম মেঝেতে পড়ছে। চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। অনিমেষ আমাদের দুজনের দিকে খানিক সাফল্যের মিচকে হাসি হেসে হরির উপস্থিত আত্মাকে জিজ্ঞাসা করল, অমিয় স্যার, লকারের চাবি কোথায় রাখে তুমি জানো? মোমবাতি স্ট্যান্ড সমেত ইয়েস লেখার ওপর খানিক নড়ল। অনিমেষ পরের প্রশ্ন করতেই মোমবাতি আগের মতোই সরে সরে এ থেকে জেড লেখা অক্ষরে ঘুরে ঘুরে জানিয়ে দিল স্টাফ রুমের শেলফে। এরপর অনিমেষ হরি বেয়ারাকে ছড়ানো বাসি মাছের টুকরো নিয়ে ফিরে যেতে বলল। অমনি একটা হাওয়ার জমাট স্তূপের মতো রান্নাঘরের তাক থেকে মেঝেতে লাফিয়ে পড়ল। সেই শব্দ শুনে বিমল তীব্র গোঙানি আর ছটপট করতে করতে অজ্ঞান হয়ে গিয়ে মোমবাতি উল্টে মেঝেতে চিতভাবে পড়ে গেল। হাড়হিম করা গল্প শুনে আমি প্রায় বনে গেছি। দিব্যেন্দুকে প্রশ্ন করলাম, সেখানে গিয়ে চাবি পেয়েছিলি? না। আমি খানিকটা নিরাশ হয়ে পড়লাম। এক মুহূর্তে মনে হলো গোটা ব্যাপারটাই একটা বেকার গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছু না। ভয়াবহ অন্ধকার পরিবেশের ফায়দা লুটে এসব শুনিয়ে দিব্যেন্দু আমাদের সামনে নিজে কত কি জীবনে কাণ্ড করেছে বানিয়ে বলে বড় হতে চাইছে। পরক্ষণেই আগন্তুক বলে উঠল, তাহলে আপনাদের পরিশ্রম, প্ল্যান, এত বড় একটা রিস্ক টোটালটাই জলে গেল মশাই। 1 বছর ড্রপ খেলেন বুঝি? জলে পুরোটা যায়নি, ড্রপও খেতে হয়নি। সে বছর ভূগোলের ওই তৃতীয় পেপারে আমরা 3 জনেই সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করেছিলাম। অবিশ্বাস্য হলেও সত্য, চাইলে রেজাল্টও দেখাতে পারি। মনে মনে আরও ভাবলাম, দিব্যেন্দু ভদ্রলোককে এসব অদ্ভুতুড়ে গল্প শুনিয়ে আসর জমিয়ে ফেলেছে। এই নিস্তব্ধ পরিস্থিতির সঙ্গে গল্পটা বেশ মানানসই। দিব্যেন্দুর কল্পনা শক্তির তারিফ করার মতো। ভদ্রলোক বেশ জোর দিয়ে বলে উঠলেন, আমি জানতাম এরকম একটা কিছু হবেই। এইসব ব্যাপারে একটা টুইস্ট থাকে যেটা শেষটায় ধরা পড়ে। প্রথম প্রথম পুরো ব্যাপারটাই আজগুবি ঠেকে। আমি নিজে ভুক্তভোগী। ভদ্রলোকের শেষ লাইনটার সূত্র ধরে জিজ্ঞাসা করলাম, এরকম কোনো অভিজ্ঞতা আপনারও আছে নাকি? বেশ ভৌতিক ব্যাপার ট্যাপার? ভৌতিক কিনা জানি না, তবে খানিকটা ওই রকম গোছের, যার কোনো উত্তর এখনো পাইনি। হাতে তো এখনো অনেক সময়। বেশ ভালোই তো জমে উঠেছে। শুনি না, আপনারটাও শুনি। বৃষ্টি কমে এসেছে, আগের মতো মুষলধারে পড়ছে না। গাছের পাতায় জমে থাকা জল চুঁইয়ে চুঁইয়ে আমাদের সর্বাঙ্গে ঝরছে। কেমন একটা শীত শীত ভাব। আমি তখন জায়গা জমি কেনা বেচার ব্যবসা করি। সেই সূত্রে অনেক জায়গায় আমাকে যেতে হতো। বাড়ি ফেরার তেমন তাড়া ছিল না। বাড়িতে আমার স্ত্রী আর একটি মাত্র ছেলে। ওরা সবাই ভালো মতো জানতো আমার একটু দেরি হয়। একদিন মফস্বলের একটি নদীর ধারে জায়গা দেখতে গিয়েছি, বুঝলেন। মালিকের নাম কাদের আলী। হঠাৎ টাকার প্রয়োজন, তাই বেশ সস্তায় জমিটা ছেড়ে দেবে বলেছে। লোভ হলো। কাদেরের সাথে জমি পরিদর্শনে গিয়ে একটা জায়গায় মাটি ধসে আমার ডান পাটা ঢুকে পড়ল হুশ করে। ধরাধরি করে কাদের আমাকে তুলল বটে, কিন্তু পায়ের দিকে তাকাতেই দেখি সেখান থেকে রক্ত ঝরছে। আমার মাথাটা গেল ঘুরে। এই মাটির তলায় কি আছে? সাপ খোপে খেলো নাকি রে বাবা? কিংবা
যদি জং ধরা কিছু থাকে, শেষটায় সেফটিক হয়ে যদি পাখানাই বাদ পড়ে। কাদেরকে বলে দুজনে দু হাতে করে চাপ চাপ মাটি তুলে দেখি একটা মোড়ার খুলি, ওর দাঁতেই পাটা কেটেছে। এসব মোটেই ভালো জিনিস নয়। কাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ও বলে এসবের কিছু সে জানে না। এটা কোনো কবরখানাও নয়। মনে মনে ভাবলাম কেউ বোধহয় অনেক কাল আগে মানুষ খুন করে কাটা মুন্ডুটাই পরিত্যক্ত ফাঁকা জমিটায় পুঁতে দিয়েছে। ব্যাপারটা দুজনেই চেপে গেলাম, কারণ জানাজানিতে পুলিশ এলে আলাদা খপ্পরে পড়তে হবে। সে জমি আর আমি নেইনি। তড়িঘড়ি গর্তে মাটি চাপা দিয়ে ছুটলাম ডাক্তারখানায়। ডাক্তার দেখে শুনে ওষুধ দিয়ে ছেড়ে দিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে জিজ্ঞাসাবাদ চালালে কাটা মুন্ডুর ব্যাপারটা এড়িয়ে গেলাম। বললাম বাসে উঠতে গিয়ে কেটেছে। সে রাত্রিতে আজে বাজে খুব খারাপ স্বপ্ন দেখলাম। দেখি আমি মরে পড়ে আছি, আর একটা দাঁড় কাক এসে আমার চোখ দুটো টুকরে টুকরে খাচ্ছে। কয়েকদিন কাটলো, ঘা শুকলো না, একটা দগদগে ভাব রয়ে গেল। ডাক্তারের কাছে কয়েকটা ইঞ্জেকশন লিখিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজে বেরালাম। কাজে বেরোতেই দেখি একটা মিশমিশে কালো দাঁড় কাক আমার পিছু নিল। মনে হলো একেই স্বপ্নে সে রাতে দেখেছিলাম। চায়ের দোকানে বসে চা খাচ্ছি, দেখি পাশের চালে বসে আমার দিকে চেয়ে আছে কাকটা। আবার ইও ভাবলাম অন্য কাকও হতে পারে, সব কাকেরই তো এক চেহারা। নবাবগঞ্জে সেবার একটা ফাঁকা জমি মাপযোগ করছি, হঠাৎ দেখি মাথার ওপর পাক খাচ্ছি দাঁড় কাকটা। দু একবার ওড়ানোর চেষ্টা করলাম, গেল না। লাফিয়ে লাফিয়ে খানিক তফাতে গেল শুধু। রাত্রে বাড়ি ফিরে ওকে আর দেখিনি। কিন্তু খুব ভোরবেলা আবার তার কর্কশ শব্দ শুনে ঘুম ভেঙে গেল। দেখি বাড়ির পেছন দিকে একটা মরা আমড়া গাছের ডালের ফাঁকে শুকনো শুকনো ডাল মুখে করে এনে বাসা বেঁধেছে। এ তো ভারী ঝঞ্ঝাট হলো। কোনো ফোন দিয়ে এটে একে বিদায় করতে পারলাম না। আমি কাজে বেরোলে আমার পিছু ধায়, বাড়ি ফিরলে আবার ফিরে এসে আমড়া গাছে বসে চেঁচায়। বিরক্তিকর। এর মধ্যেই একবার রাতে ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলাম। আমি জলে ডুবে মরে ঢোল হয়ে ফুলে পচে পড়ে আছি নদীর পাড়ে। আর আর ওই কাক আমার জলে পচা নরম মাংস নাড়ি সব চিঁড়ে চিঁড়ে কাচ কাচ শব্দে খাচ্ছে। এই দুঃস্বপ্নের পাহাড় আর কাকের পিছু নেওয়া কোনোটাই আমার ভালো লাগছিল না। সব অসহ্য হয়ে উঠেছিল। দুশ্চিন্তা আমাকে গলা অবধি খেয়ে ফেলেছে। বিকেলবেলা যে দোকানে বসে চা খাই, সেই বিশু গোয়ালকে পুরো ব্যাপারটা খুলে বলতেই ও বলল, এসব ডাক্তার বদ্যির কাজ নয় গো দাদা, যা বুঝছি এসব অন্য রকম ব্যাপার। আমার কথা শোনো, তুমি বরং ননিকা পালিকের কাছে যাও, দেখবে তোমার ক্ষতও শুকাবে, আবার খারাপ স্বপ্নও ছেড়ে যাবে। আর হ্যাঁ, ননিকা পালিক ননি খেতে বড় ভালোবাসে। যাওয়ার সময় হাতে করে একদোলা নিয়ে যেও কিন্তু। বিশু চা ওয়ালার কথা মতো ননি কাপালিকের কাছে মাঝ রাত্রিরে পৌঁছালাম। দেখি মোড়া বোড়ানোর কাঠের ছাই মেখে কোমর পর্যন্ত ছড়ানো জটা আর কৌপিন পরে ধুনি জেলে বসে আছে নির্জন শ্মশানে ননি কাপালিক। আমি যেতেই চোখ খুলে বললে, কে দিলে আমার ঠিকানা তোকে? বিশুর কথা বলতেই একবার হুঁ বলে বলল, একবার ওকে জমে তো প্রায় টেনে নিয়েই ছিল, তার হাত থেকে ওকে জ্যান্ত করে ফিরিয়েছিল এই ননিকা পালিক। এখনো আমায় মনে রেখেছে দেখছি। তারপর আমার দিকে চেয়ে বলল, তুই এতদিন বেঁচে আছিস কি করে? তোর তো এতদিনে সাধ্য হবার কথা ছিল। মৃত্যু তো তোর ঘরে বাসা বেঁধেছে রে। এরপর আমার সঙ্গে আনা একদলা ননি চেয়ে নিয়ে এক ঝটকায় সম্পূর্ণ খেয়ে নিয়ে
বসতে বলল। আমি আমার পুরো ঘটনা ওকে বলতেই বলল, ও তো রক্তের স্বাদ পেয়ে গেছে, আর তোকে ছাড়ে? আচমকা খুন হওয়া, কাটা মুন্ডু, মরারও ইচ্ছে ছিল না মোটেই। ছাড়বে না তোকে। তোর 14 পুরুষের পুণ্যের ফল যে এখনো তুই বেঁচে আছিস। কাকের আর এক নাম কি জানিস? না। কাপালিক ধুনিতে কাঠ গুঁজে দিতে দিতে বলল, যমদূতক, মানে যমের দূত। তোর মরার কথা তো অনেক আগেই। সেই অনুযায়ী যম তার দূত পাঠিয়ে তোর ওপর নজর রাখছে। সবই তো বুঝলাম বাবা, কিছুই কি করার নেই? এত বিশ্রী সব স্বপ্ন দেখছি যে রাতে ঘুমটাও পর্যন্ত উড়ে গেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মাঝ রাত্রিরে ঘেমে নিয়ে প্রতিদিন বিছানা ছাড়ছি। মনে গেঁথে আছে, ঘুমলেই বুঝি নিজের মরা নিজেই দেখব। কাল রাতে কি স্বপ্ন দেখেছিস? কাল রাত্রিরে ঘুমের মধ্যে দেখি হঠাৎ আমার বুকে প্রচন্ড ব্যথা। পাঁজর যেন ভেঙে বসে যায়, দম বন্ধ হওয়ার উপক্রম। চোখ খুলে দেখি আমার বুকের উপর কে পা মেলে বসে আছে, আমার মুখে হাত দিয়ে চেপে ধরে আছে। হাজার চেষ্টা করেও মুখ খুলে চেঁচাতে পারিনি। গো গো করে কেবল গোঙাচ্ছি। বুঝেছি বুঝেছি, বোবায় ধরেছিল তোকে। এদিকে আয়, কানে কয়েকটা কথা বলছি। এগুলো ঘুমানোর আগে বলে ঘুমোবি। তাহলে বেঁচে যাব বাবা, বেঁচে যাব। অতই যদি সোজা হতো তাহলে আমার কাছে কি করতে এসেছিস? ননী কাপালিকের ভিটেতে খুব ভালো মতো না ফাজলে কেউ পা মারাতে আসে না রে। দীর্ঘ অনেক বছরের ঘুম থেকে ওকে তুই তুলেছিস। এত তাড়াতাড়ি তোর পিছু ছাড়বে না। যেটা কানে কানে বলে দিলাম সে মন তো বললে ও যে তোর স্বপ্নের মধ্যে ঢুকে পড়ছে সেটা আর হবে না। তোর স্বপ্ন তোর কথা মতো চলবে, তুই যা চাইবি তাই হবে স্বপ্নে। যা যা, এবার পালা শিগগিরি, আর রাস্তার পিছন ফিরে চাইবি না। আর শোন, কাল একবার আসিস। সে রাত্রে আশ্চর্য ব্যাপার ঘটল মশাই, বুঝলেন। স্বপ্ন খারাপ এলো বটে, কিন্তু শেষটায় আমি মরলাম না। কিরকম কিরকম? এই মাঝরাত্রিরে স্বপ্নে দেখলাম আমি ছাদ থেকে ফাঁস লাগিয়ে ঝুলছি। গলা কেটে ফাঁসে দড়ি বসে যাচ্ছে। আমার চোখ জিভ সব বেরিয়ে পড়েছে সামনের দিকে। ফট করে দেখলাম আমার ডান হাতে একটা চাকু। সেটা দিয়ে তৎক্ষণাৎ দড়ি কেটে বিছানায় পড়লাম, বেঁচে গেলাম। মানেটা বুঝলাম, দুঃস্বপ্ন থেকে বাঁচার কৌশল করে দিল ননী কাপালিক। দিব্যেন্দু এতক্ষণ চুপ করেই বসেছিল। স্বপ্নের ব্যাপারটা শোনার পর বলল, লুসিড ড্রিম। সে আবার কি রে? লুসিড ড্রিম জানিস না? আরে এ তো এখন বহুল চর্চিত একটি শব্দ। লুসিড কথার মানে হলো স্পষ্ট, আর ড্রিম কথার মানে স্বপ্ন। যে স্বপ্নে স্পষ্ট বুঝতে পারবি যে তুই স্বপ্নের মধ্যে আছিস, তোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে স্বপ্নের ঘটনায়। যেমন ধর, তুই স্বপ্ন দেখছিস 10 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে তুই পড়ে যাচ্ছিস। নিচে পড়লে কি হবে? তুই মরে যাবি, তাই তো? কিন্তু তা না হয়ে তুই সেখানে নিজেকে ফেললি একটা নরম সোফার ওপরে, তুই বেঁচে গেলি। দুঃস্বপ্ন সুস্বপ্নে পরিণত হলো। এটাই লুসিড ড্রিমের খেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমই একটা ব্যাপার। হ্যাঁ, এরপর কি হলো? তারপর ননী কাপালিকের কথা মতো পরের দিন রাত্রে গিয়ে হাজির হলাম। ননী আমাকে দেখে বলল, কি স্বপ্ন কেমন ছিল? আর স্বপ্নে মরণ হয়নি নিশ্চয়ই? আগের থেকে অনেক ভালো বাবা, স্বপ্নে আমি বেঁচে গেছি। এবার বাস্তবেও তোকে বাঁচাতে হবে। যা, কালকেই গিয়ে ওই কাকের বাসা ভেঙে ফেল। তারপর ওই বাসার কাঠ এনে আমাকে দিবি। আমি ধুনি জ্বালাবো। কাল অমাবস্যা আছে, তোর নামে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে, তবেই নিস্তার পাবি, আর পায়ের ক্ষতও শুকোবে। তারপর মহামৃত্যুঞ্জয়ের জন্য যেসব উপকরণের প্রয়োজন তা নিয়ে পরের দিন রাত্রে
আবার আসতে বলে আমাকে বিদায় দিয়ে দিলেন। আমি তো খুশি খুশি ফিরে গেলাম। তারপর আলো না ফুটতেই ভোরবেলা উঠে বাড়ির পিছন দিকের মোরা আমড়া গাছতলায় গিয়ে দাঁড়ালাম। উপরে চেয়ে দেখি বেটা কাকটা বেশ মগ ডালে বাসা বেঁধেছে। একটু একটু করে গাছে চড়তে ভদ্রলোকের গল্পের মাঝেই হঠাৎ ইলেকট্রিকের বাতি জ্বলে উঠল। চারিদিকে মানুষের উল্লাস। দিব্যেন্দুর আত্মীয়দের মধ্যে কয়েকজন ছুটে এসে বলল, আরে আরে, আরে, আরে তোরা এখানে বসে রয়েছিস, তখন থেকে খুঁজে খুঁজে হয়রান। চল চল, আর এক মিনিট দেরি করা যাবে না। আমাদের নম্বর এসে গেছে, নে, 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 ও, 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 ও। বলে হাত ধরে টেনে চুল্লির পাশটায় নিয়ে চলে গেল। এদিক ওদিক তাকিয়ে ভদ্রলোককে আর দেখতে পেলাম না। বোধহয় ভিড়ে মিশে গেছে। ভদ্রলোকের গল্পের শেষটা আর জানা হলো না। মনের ভেতরটা একটা অতৃপ্তি গ্রাস করল। এরকম একটা ইন্টারেস্টিং মুহূর্তে এইভাবে উঠে চলে আসতে ইচ্ছে করছিল না। মন মরা হয়ে পড়লাম। ভাবলাম সৎ কাজ শেষ হলে লোকটাকে খুঁজে নিয়ে বাকিটা শুনে নেব, কিন্তু অন্ধকারে মুখটাই ভালোভাবে খেয়াল করতে পারিনি। তারপর মনে এলো খুঁড়িয়ে চলার কথা। সেই বৈশিষ্ট্যের কাউকে দেখলে তার কাছেই যাব, কিন্তু এতদিনে ক্ষত যদি শুকিয়ে যায়। অনেক ভাবনার মধ্যে সৎকার্য শেষ হলো। আমি চারিদিক নজর ঘুরিয়ে সে লোকের সন্ধান করে শেষটায় হতাশ হলাম। দিব্যেন্দু নদীতে অস্থি বিসর্জন করে উঠে এসছে। পরক্ষণেই চিতায় উঠেছে আর এক লাশ। সেদিকে চাইতেই বুকের ভেতরটা খচ করে উঠল। মোড়ার দেহের ডান পায়ের কাছে বিরাট দগদগে ক্ষত চিহ্ন। কাছে গিয়ে লাশটার মুখের দিকে চাইতে সাহস হলো না। সহযাত্রীদের মধ্যে একজন অল্প বয়স্ক ছেলেকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলাম, এ ভাই, কিভাবে মারা গেলেন? কি বলবো, বুড়ো বয়সে ভীমরতি। ভোর রাতে নাকি বাড়ির পেছনের মরা আমড়া গাছে কাকের ডিম আর বাসা পাড়তে উঠেছিল। সকালবেলা পাড়ার লোকজন গিয়ে দেখে ডাল ভেঙে চোখ মুড়ে পড়ে আছে। কি অবস্থা! এসব শোনার পর শরীরটা যেন হালকা হয়ে গেল, বুকটাও ভারী। আমি আস্তে আস্তে উল্টো পায়ে পেছোতে লাগলাম। চুল্লির ঠিক অনেকটা ওপরে একটা দাঁড় কাক ঘুরপাক খেতে খেতে সমানে ডেকে যাচ্ছে। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা শ্মশান যাত্রীর গল্প। অনেক অনেক ধন্যবাদ গল্পকার আশিস চক্রবর্তীকে ও প্রাঙ্গণ সাহিত্য পত্রিকাকে আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।